আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক। তার জন্য আমাকে এসে ঠেট দেবে? উনি আমাকে বলছে উনি আমাকে দেখে নেবে। চৌঠা মের পরে সবাইকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে পেটানো হবে। এখন না আসতেই বলছে মারবো, কাটবো, ভাঙবো, শেষ করে দেবো। যা এর উত্তর দেওয়ার বাংলার মানুষ দেবে। আমি ওনাকে বলেছিলাম ছোট ভাই হিসাবে আপনাকে এই কথাগুলো বললাম, এই কথাগুলো মনে রাখবেন। আপনাদের মতবাদ মতবিরোধিতা আমাদের জানে বলে নিশ্চয়ই করবে, এটা আপনাদের অধিকার। জন্ম থেকে মৃত্যু অবধি মমতাই দেখছে, তা আমরা মমতার সঙ্গেই খাবো। আপনি নিশ্চয়ই দেখবেন, এটা আপনাদের অধিকার। আপনাকে বললাম এটা আমাদের যখন বাড়ি থেকে আসে, আপনি যদি আমার বাড়ি থেকে আপনাদের খারাপ বলবেন, আপনাদের কই নিলাম, এটা আমি শুধু আপনাদের এই কথাগুলো আপনারা কিন্তু মনে রাখবেন। আমি মনে রাখলাম এই জিনিসগুলো মনে রাখো কি বলছি, মাথায় এই কথাটা আপনি আপনাকে বললাম, মাথায় একটু রাখবেন। এইভাবে মানুষের বাড়িতে এটা এই ধরনের ব্যবহার বলেছিলাম আমি আমরা বাড়িতে ঢোক, এসে ভোট চা, জানিস তো পাবি না আমার কাছে ভোট। কেন চাইবি? আমাকে কেটে দিলেও আমি কোনোদিন তোদেরকে ভোট দেবো না, কারণ আমি মমতা ব্যানার্জির লোক আর মমতার সৈনিক। এদিক দিয়ে কাট না, আমাকে দেখবি একদিক দিয়ে জোড়া ফুল বেরাবে, আর কিছু বেরাবে না। বলে কি এই কথাটা যে বললেন, এই কথাটা 4 তারিখের পর নিতে পারবেন তো? ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছে। আমি আবার ওনাকে বলেছি আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন? আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছেন। আমার বাড়ির লোকরা তো সবাই তো টেনশনে রয়েছে। এখন যদি আমি এখন রাস্তাঘাটে বেরাই, আমাকে যদি কিছু লোক দিয়ে, ওনার তো লোকের কোনো অভাব নেই। যেখান থেকে সেখান থেকে লোক নিয়ে চলে আসছে ঠেট দেওয়ার জন্য, অশান্তি করার জন্য, মিটিং মিছিল করার জন্য। ওনার তো লোকের কোনো অভাব নেই। এবার আমার তো ভয় লাগছে, আমাকে নিয়ে রাস্তার ঘাটে যদি আমি বেরাবো, এখন আমার উপরে কোনো যদি টর্চারিং করে, তার জন্য আমি প্রশাসনের ব্যবস্থা নিতে এসেছি। উনি ভোট চাইতে এসছে, ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজব্যান্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক। আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না, কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল। আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না, তার জন্য আমাকে এসে ঠেট দেবে? এটা কি কোনো স্বাভাবিক? বলছে যে এই যে কথাটা আমি যে বললাম যে দিদি তো জন্ম থেকে মৃত্যু অবধি দিয়ে যাচ্ছে, আপনাদের কেন ভোট দেবো? আপনারা কি দিয়েছেন? এর জন্য আমাকে বলছে যে এই কথাটা যে পরে 4 তারিখে নিতে পারবেন তো? মানে ভোট নিতে আসছেন কোথায়? মাথা নিচু করে ভোট নেবেন মানুষের থেকে, আগে মানুষকে দেবেন, তারপর ভোট চাইবেন। তার আগে চাইবেন না, মস্তানি করতে আসবেন না একদম। কটা গুন্ডা নিয়ে রাজনীতি করতে নেমেছেন, ওই রাজনীতি আমরা আপনাকে সমর্থন করি না। বাংলার লোক কখনো সমর্থন করবে না। উনি আমাকে বলছে উনি আমাকে দেখে নেবে। উনি যে আমাকে কি দেখবে? 3 বার আমাকে ঘুরে ঘুরে দেখে গেছে উনি। একবার গিয়েও আবার এসছে, ব্যাক করে এসে আমার মুখটা ফেসটা দেখে গেল। কোনোদিন কি আমাকে দেখেননি? আমার সোশ্যাল মিডিয়াতে আমার দেখে নেবেন আমাকে চেহারাটা। কৌস্তব বাগচি এবং কৌস্তব বাগচির মতো এরকম বিজেপির যারা ক্যান্ডিডেট আছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মানুষদেরকে থ্রেট করছে। অলরেডি আপনারা দেখেছেন শ্যামনগর অর্থাৎ জগদ্দলের যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে, উনি নিজে বলেছেন যে এরপরে চৌঠা মের পরে সবাইকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে পেটানো হবে। এটা বাংলার কালচার নয়। ওরা যারা ভাবছে যে উত্তরপ্রদেশ বা বিহারের যে কালচার, পেটানো, মারামারি করা, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেই কালচার বাংলার কালচার নয়। তার জন্য বাংলার মানুষ এতে জবাব দেবে। 29 এপ্রিল মানুষ ভোট দানের মাধ্যমে বুঝিয়ে দেবে বিজেপিকে এদের দরকার নেই। কারণ এরা এখন না আসতেই বলছে মারবো, কাটবো, ভাঙবো, শেষ করে দেবো। মহিলাকে বলছে যে তোমাকে বুঝে নেবো, তোমার বাড়ি ভাঙচুর করব। এই যে মানসিকতা, এদের মানসিকতার সঙ্গে আমাদের বাংলার কালচারের কোনো মানসিকতার মিল নেই। আমরা এই ধরনের রাজনীতি এর আগে দেখিনি। আর এই ধরনের রাজনৈতিক দল, বিজেপি দল, একটা অহংকারী দল, একটা বাজে দল, যে দলের মধ্যে শুধু হিংসা ছাড়া আর কিছু বোঝে না, বোম গুলি মারামারি ছাড়া কিছু বোঝে না। এরকম একটা দলকে আমার মনে হয় বাংলার মানুষ যা এর উত্তর দেওয়ার বাংলার মানুষ দেবে 29 এপ্রিল, 23 এপ্রিল যে ভোটদান হবে 2টো ফেজে, এবং 4 মে যখন এর রেজাল্ট বেরোবে তখন বিজেপি বুঝতে পারবে যে এই কথাবার্তা, এই ধরনের মানসিকতা, এই ধরনের অহংকার, এই ধরনের থ্রেট কালচার ওদেরকে কোথায় নিয়ে যাবে আর কি। এর উত্তর মানুষ দেবে, আমরা কিচ্ছু বলবো না। আমি জানি ক্যামেরা আছে, আমি তো ওয়াকিবহুল ছিলাম। তো আমি পেশাগতভাবে উকিল, আমার যদি কাউকে ধমকি দেওয়ারও থাকে, আমি কি ক্যামেরার সামনে হুমকি দেবো? এত বড় আহাম্মক আমি? তার ক্যামেরাটা একটু লুকায়িত অবস্থায় ছিল, কিন্তু সেটা আমার নজরে এড়ায়নি।
তো বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ মাথামুন্ডুহীন একটা কমপ্লেন্ট। আমি যখন ঢুকেছিলাম উনি আমাকে বললেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উপকৃত। তাই বললাম নিশ্চয়ই, যখন উপকৃত নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আপনি যদি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার একটা সফট কর্নার থাকবে, সেটা স্বাভাবিক। আপনার মতাদর্শ, আপনার মতবাদ নিশ্চয়ই আপনাদের থাকবে। কিন্তু আমি ওনাকে বলেছিলাম বাড়িতে যখন কেউ আসে তার সাথে আপনারা যেই ধরনের আচরণ করছেন এটা কাঙ্ক্ষিত নয়। আমি ওনাকে বলেছিলাম ছোট ভাই হিসাবে আপনাকে কথাগুলো বললাম, এই কথাগুলো মনে রাখবেন। আমি মনে রাখবেন কথাটা বলাতেই উনি তখন আমাকে বলতে শুরু করলেন, তার মানে কি আপনি থ্রেট দিচ্ছেন? আমি কিচ্ছু বলিনি, আমি নমস্কার করে চলে এসেছি। তারপরে যে এটা ওরা মনে করে কমপ্লেন করেছে, দেখুন কিচ্ছু এসে যায় না। রাজ চক্রবর্তী জানেন তিনি হারতে চলেছেন এবং খুব খারাপভাবে হারতে চলেছেন। তাই তিনি এখন এই ছেদ বিষয়গুলোকে নিয়ে এগুলো যত করবে তত মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে। আমরা মানুষের প্রতি দায়বদ্ধ, আমরা মানুষের জন্য কাজ করছি। আর যে মহিলা আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে তাকে আমি হাত জোর করে বলছি, দিদি আমার কথায় যদি আপনার কোনো খারাপ লেগে থাকে আমি তার জন্য দুঃখিত, কিন্তু তার মানে আমি আপনাকে ক্ষমা চাইছি না যে কমপ্লেনটা তুলে নিন। আমি চৌঠা মেয়ের পর তো আপনারও বিধায়ক হব, তখন আপনিও আমার এলাকার একজন বাসিন্দা হিসাবে আমার আপনার প্রতিও দায়িত্ব কর্তব্য আছে। আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, কোনো রকম কোনো প্রয়োজন পড়বেন বিধায়কের, তখন বিধায়ক হিসাবে আমি আপনার পাশে আমার যতটা কর্তব্য, প্রয়োজনে বেশি থাকবো তো কম থাকবো না। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।